গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবারের এখন বাজে সকাল 8:30। তো সকাল সকাল মাথায় একটা বুদ্ধি এলো, ভাবলাম তাতানের স্টাডি টেবিলটা কালকে কেনা হলো, তো ওখানে যদি একটা ফুলের টব রাখা হয় তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। না সরি, টব বলা ভুল, ভাস। তো আমার কাছে এই ছোট্ট ভাসটা ছিল, ফ্লাওয়ার ভাসটা ছিল। তো এই জন্য সকাল সকাল গাছ থেকে 4টে ফুল তুললাম, 4টে গাছ থেকে 4 রকম ফুল তুললাম, না সবই পিটুনিয়া। তো এই 4টে ফুল একটু ভাসের মধ্যে জল দিয়ে এরকম ভাবে রেডি করলাম। তো বেশ দেখতে খুব সুন্দর লাগছে। গাছের থেকে ফুল ছিঁড়ে আনলে? ইয়েস, গাছেরই ফুল সুন্দর লাগে, মানে এখানে আরো বেশি সুন্দর। না না, সুন্দর সুন্দর ফুলগুলো গাছ থেকে 4টে তুলেছি মাত্র, পুরো গাছ ভর্তি আছে। তোর একটা পজিটিভ ভাইবস দেবে এই ফুলে, পড়াশোনায় মনোযোগ দেবে, বুঝা? ভালো লাগছে। সকাল সকাল দাদান এখানে পড়তে বসে গেছে। আর এই যে বিছানাটা এবার মনে হচ্ছে পরিষ্কার থাকবে। যদি জামা কাপড় না রাখা হয় তাহলে বই খাতার জন্য অন্তত বিছানা নোংরা হবে না, তাই তো? একটু দেখি। ওই এই ফুলের গন্ধ নেই খুব একটা, এটা দেখতেই সুন্দর লাগে। সাইডে রেখে জল আছে, কিন্তু বেশি নাড়াঘাটা করলে জল পড়ে যাবে। আমি এখন চা খাচ্ছিলাম, আর আজকেও কিন্তু রোদ ওঠেনি, জানি না কি হবে। আর এদিকে তোজো এসছে আমাকে গুগলি বলতে, গুগলি তো বলে এগুলো। ও আবার এরকম ডায়েরি বানিয়ে সব লিখে রেখেছে যাতে সবাইকে পটাপট বলতে পারে। আমি কটা বলতে পেরেছি? তুমি 9টার মধ্যে কত নাম্বার পেয়েছো বলছি। 1টা 2টো 9-5 পেয়েছো। 9-5 পেয়েছি, পাস করে গেছি। রেখে দে যত্ন করে। বন্ধুরা, আমরা কিন্তু স্যানিটারি প্যাড ছাড়া আমাদের পিরিয়ডসের টাইমটা ম্যানেজ করার কথা ভাবতেই পারি না। তাহলে তাদের কথা ভাবো যেসব মেয়েরা যারা বহুদিন ধরে স্যানিটারি প্যাড ছাড়াই নিজেদের পিরিয়ডস টাইমটা ম্যানেজ করে চলেছে। তো তোমরা যদি না জেনে থাকো তাহলে বলি, এমনও অনেক গ্রাম আছে এখনো পর্যন্ত যেখানকার মেয়েরা কিন্তু পিরিয়ডসের সময় বাধ্য হয়ে কাপড় ব্যবহার করে, কারণ তাদের গ্রামের দূর দূরান্ত পর্যন্ত এখনো পর্যন্ত প্যাডস পাওয়া যায় না। আর এইভাবেই কিন্তু তারা তাদের দৈনন্দিন নিত্য নৈমিত্তিক কাজও করে চলেছে। আর একই কাপড় বারবার ব্যবহার করার ফলে কিন্তু তারা নানা রকম অসুখের সম্মুখীনও হতে হয়। কাপড় থেকে হওয়া নানা সমস্যার কারণে কিন্তু বেশিরভাগ মেয়েদের স্কুল থেকেও ছুটি নিতে হয়। এই সমস্ত গ্রামের মেয়েদের সাহায্য করার জন্য কিন্তু এভারটিন একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা হচ্ছে পিরিয়ড কেয়ার অ্যাডপশন প্রোগ্রাম, যেখানে তারা ওইসব গ্রামকে অ্যাডপ্ট করবে যেখানে খুব সহজে স্যানিটারি প্যাড পাওয়া যায় না। সেখানে এভারটিন নিম অ্যান্ড সানফ্লাওয়ার স্যানিটারি প্যাডস অ্যাভেলেবেল করবে এনজিও গুলোর সাহায্যে। এটা হচ্ছে সেই প্যাড যেটা কিন্তু আমিও ইউজ করি। প্যাডস কোনো বিলাসিতা নয়, প্যাডস প্রত্যেকটা মেয়ের প্রয়োজন যাদের পিরিয়ডস হয়, যার জন্য কিন্তু স্যানিটারি প্যাড প্রত্যেকটা মেয়ের কাছে থাকা দরকার। আর তোমাদের একটা শেয়ার কিন্তু একটা মেয়েকে অসুখের থেকে বাঁচিয়ে শিক্ষার দিকে নিয়ে যেতে পারে। তোমাদের যদি এরকম কোনো গ্রামের নাম জানা থাকে তাহলে কিন্তু তোমরা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে, ওখানে আমি একটা ওয়েবসাইট দিয়েছি, সেখানে গিয়ে ওই গ্রামের নামটা লিখে দাও। তো এভারটিন কিন্তু পুরোপুরি চেষ্টা করবে যে সেখানে স্যানিটারি প্যাডস পৌঁছে দেওয়ার। আর এই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করো যাতে আমাদের একটা শেয়ার অনেকগুলো মেয়ের সাহায্য হতে পারে। সত্যি তাই, এভারটিনের এই প্রকল্পটা না আমার বেশ ভালো লাগলো। যদি সত্যি তোমাদের এমন কোনো গ্রামের নাম জানা থাকে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইটে গিয়ে গ্রামের নামটা লেখো, তাহলে সেই গ্রামের মেয়েরা অন্তত একটু সাহায্য পাবে। তো যাই হোক, চলো এবার চলে এলাম আমার দৈনন্দিন কাজকর্ম সারতে। আর আজকের এই দুঃসাহসিক কাজটা আমাকে সারতেই হবে, অনেক দিন হয়ে গেল আর পারা যাচ্ছে না। সেটা হলো শ্যাম্পু করা। আর শ্যাম্পুতে আমার কেন বেশি আলস্য লাগে জানো তো? শ্যাম্পু করার সাথে সাথে না আমাকে বাথরুমগুলো ধুতে হয়, ওই জন্যই আরো বেশি। তো এই ঠান্ডার মধ্যে দুটো বাথরুম ধোয়া, শ্যাম্পু করা, ও বাবা, কিন্তু করতে তো হবেই। তাই জন্য তাড়াতাড়ি করে আগে মাথায় তেলটা দিয়ে দিলাম, আর ওদিকে 2টো বেগুন ভেজে তাতানকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি আগে ভাবলাম না, মাথায় তেলটা দিয়ে দিই, পরে আমি খাবো। মাথায় তেল দেওয়ার পর দেখলাম চিরুনিটা বেশ নোংরা হয়েছে, তাই জন্য চিরুনিটাও পরিষ্কার করে নিলাম। এরপর আমি খেয়ে নেব, খেয়ে দিয়ে কাজে হাত দেব। আজকে যেহেতু শ্যাম্পু করব, তাই জন্য একটু সময় নষ্ট না করে চটপট করে সবজিগুলো আমি কেটে রেডি করে রাখবো। অন্য সময় কি হয়, পূজা থাকাকালীন আমি এই রান্নাঘরের দিকে আসি না, ও কাজ করে চলে যায়, তারপর আজ আসি। কিন্তু আজকে চলেই এলাম ওর সাথে একটু গল্প করতে করতে। আজ কিছু বাজারও করেছিল, তো সেই সবজিগুলো গুছিয়ে তুলবো, আর যেগুলো আজকে রান্না করব সেটা কেটে রেডি করব, কারণ তাড়াতাড়ি করে স্নান করে ঢুকতে হবে আর কি। মোটামুটি আমার বাথরুম ধুয়ে শ্যাম্পু করতে মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো লাগে।
তো চলো এদিকে সবজি গোছাতে গোছাতে কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে, গতকাল আমি তো তোমাদের বললাম যে আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, একটু টেনশনের মধ্যে ছিলাম, টেনশন ফ্রি হলাম, কিন্তু পুরো ব্যাপারটাই তোমাদের সাথে ক্লিয়ার করিনি। তো দেখলাম তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো, তো চলো আজকে সেই ব্যাপারটাই বলি। ব্যাপারটা হচ্ছে, দেখো বহু বছর ধরে, কত বছর এক্স্যাক্ট আমার ঠিক মনেও নেই, আমার একটা সমস্যা ছিল শরীরে আর কি, একটা স্কিন, এখন জানলাম আমি ওটা স্কিন প্রবলেম। এতদিন ভেবেছিলাম অন্য কিছু, একটু ভয়ে ভয়ে ছিলাম আমরা সবাই, পুরো পরিবারই, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু ভয়ে ভয়ে না ডাক্তার দেখাচ্ছিলাম না, যে ডাক্তারের কাছে গেলেই এই টেস্ট করতে বলবে, ওই টেস্ট করতে বলবে, হয়তো অপারেশন করার কথাও বলতে পারে, সার্জারি করার কথা বলতে পারে, এই সব ভেবে মানে ভয়ে ভয়েই দেখাচ্ছিলাম না। কিন্তু এবার মনে হচ্ছিল না, এবার যদি না যাই একটু বাড়াবাড়ি হয়ে যাবে। সেটা হচ্ছিল, আমি তোমাদের দেখাতে তো পারবো না, কিন্তু বলছি, দাঁড়াও বলার আগে আমি কি কি সবজি কেটেছি, কি কি রেডি করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এতক্ষণে কিন্তু পূজা কাজ করে চলে গেছে। কিছু সবজি ওখানে কেটেছি, আর লাস্টে বাঁধাকপিটা এখানে কাটলাম। এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি, ডালটা মেপে রেখেছি, ডালটা ধুইনি, পরে ধোবো। ওখানে বেশি করে টমেটো কেটেছি, উচ্ছে কুমড়ো কেটেছি, পেঁপে কেটেছি, লঙ্কা রেডি করে রেখেছি, আলু কেটেছি। আর এখানে না আমি মশলা করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এটা না পাকা কাঁচা লঙ্কা ছিল, ওই জন্য রংটা ওরকম হয়েছে। আর এখানে বাঁধাকপি ভাপিয়ে রেখেছি, আর এই কড়াইতেই রান্না করব। সকালবেলা বেগুন ভেজেছিলাম, তো ওদিকে বাসনগুলো রাখা হয়নি, ওগুলো পরে রাখবো। তাতান এখানে পড়ার পর থেকে, মানে কালকে থেকে টেবিলটা আনার পর থেকে আমার বিছানাটা কিন্তু পরিষ্কার থাকছে, একদম কোনো কিছু বই খাতা থাকছে না। তবে হ্যাঁ, ওইখানে চেয়ারের উপর সব শীতের পোশাকগুলো রয়েছে, ওগুলো একটু আজকে দেখি সন্ধ্যেবেলা ভাঁজ করব। আর স্নানটা সেরে আসলাম, বাবা এতদিনের একটা জমানো কাজ আজকে সারলাম। শ্যাম্পুটা করলাম, বাথরুম ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম। তার আগে তো সব রান্নার গোছগাছ করেই গেছিলাম। আর ঠান্ডা জানি না কবে কমবে। তোমরা অনেকেই বলছো আমি নাকি ওয়েদার রিপোর্ট। আসলে দেখো, আমরা ব্লগাররা ডেইলি লাইফস্টাইল দেখাই, তো এবার যখন বৃষ্টি পড়বে বেশি, সেটাও আমাদের মনের মধ্যে যে কথাগুলো ঘুরবে তোমাদের সাথে, সেই কথাগুলোই আমরা শেয়ার করি। মনে করো খুব বৃষ্টি পড়ছে, কদিন ধরে জামা কাপড় শুকোচ্ছে না, আমরা কি ভাবি বাড়িতে, যে ইস বৃষ্টিটা হয়ে যাচ্ছে, জামা কাপড় শুকাচ্ছে না, কবে যে একটু রোদ উঠবে। আমরা বলি তো, শুধু আমি না, তোমরাও তো বলো। এই যে ঠান্ডাটা পড়ছে, তোমরা কি কেউ বলছো না যে ইস ঠান্ডাটা কবে কমবে, এত ঠান্ডা ভালো লাগে না, জল ঘাটতে হচ্ছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, স্নান করতে অসুবিধা হচ্ছে, একটু রোদ উঠলে ভালো হয়, তোমরা কি বলছো না? বলছো তো, তোমরা মনে মনে বলছো, কিংবা নিজেদের লোকজনের সাথে মানে বলছো, আর আমি তোমাদের সাথে শেয়ার করছি। রোজই হয়তো এই কথাগুলো তোমরা বলো, আমিও তাই বলছি, এই আর কি। আর পুরো ডিসেম্বর জুড়ে আমরা বলে গেছি ঠান্ডা পড়ছে না, পড়ছে না, ঠান্ডাই পড়লো না এবার। এত মোটা মোটা সোয়েটার লাগে না, এত মোটা মোটা কম্বল লাগে না। আমি তো ওই ঘরের কম্বলটা নিয়ে বলেছিলাম যে ওই কম্বলটা এত মোটা ভারী, আমাদের এখানে এমন একটা শীত পড়ে না যে এই কম্বল লাগবে বলে। ওরে বাবা, তোমাদের মধ্যে একজন আমাকে সেদিনকে কমেন্টও করেছো, দিদি তুমি বলছিলে এই কম্বলটা লাগবে না, এত ঠান্ডা পড়ে না। এবার দেখো সত্যিই তাই, এইবার ওই কম্বলটা কাজে লাগছে। মনে হচ্ছে এই ঠান্ডার জন্য ওই কম্বলটা একদম পারফেক্ট। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর সত্যি কথা বলতে, স্নানটা করে আসার পর না ঠান্ডাটা একটু ছাড়লো। প্রত্যেক দিনে তাই হয়, স্নানটা করলে ঠান্ডাটা একটু কাটে। চলো এবার ঝটপট করে রান্না বসিয়ে দিই। সব তো গুছিয়ে রেখে গেছিলাম, রান্না করতে করতে এখানে বাসনগুলো গুছিয়ে নেব। চলো ঝপাঝপ রান্নাটা বসিয়ে দিই। আর রান্না করতে করতে তোমাদেরকে বলি, যেটা বলতে বলতে তখন আটকে গেলাম। আমার গলার বেশ অনেকটা নিচে, ঠিক গলা বরাবর নিচে, জামা কাপড়ে অবশ্যই ঢাকা থাকে যার জন্য দেখা যায় না, সেখানে বহু বছর আগে থাকতে ছোট্ট একটা মাংসপিণ্ড দেখা গেছে। তো আমি ইগনোর করছিলাম, কি হয়েছে কি হয়েছে। তো দেখছিলাম দিন দিন ওটা সমানে বেড়ে চলেছে। আর প্রথমে কোনো সমস্যা হতো না, কিন্তু যত বাড়ছে দেখছি চামড়া টান পড়ছে, তো বেশ চারিপাশটা না চুলকাতো, প্রায় খুবই চুলকাতো। গরমকালে বেশি, শীতকালে একটু কম। আর রাত্রে শুতে গেলে কিংবা জামা কাপড়ে ঘষা লাগলে কিংবা হাত ছাত লেগে গেলে বাই চান্স একটু হালকা হালকা ব্যথাও করতো, খুব বেশি না। আর মাঝে মাঝে, খুব মাঝে মাঝে একটু টনটন করে উঠতো। তো তেমন খুব একটা সমস্যা হতো না, এই সমস্যা নিয়েই চলছিলাম। কিন্তু ওই যে বলছিলাম, ভয়ে ভয়ে ডাক্তার দেখাচ্ছিলাম না। আমার মা বাবু বলছিল, যা যা এটা নিয়ে বসে থাকিস না, হিতে বিপরীত হবে, পরে বাড়াবাড়ি কিছু একটা পর্যায়ে চলে যাবে। এখন হয়তো ওষুধে কমে যাবে, এরপরে অপারেশন করতে হতে পারে। তো এই করতে 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 জিনিসটা প্রায় বেশ অনেকটা বড় হয়ে গেছে। তো মানে এখন যত বড় হচ্ছে, দুদিকের চামড়াটা টান পড়ছে, আরও বেশি প্রবলেম দেখা দিচ্ছে। না খুব বেশি ব্যথা যন্ত্রণা ওইসব কিছুই না, ওই যে বললাম হালকা একটু চুলকায়, আর রাতে শুতে গেলে হাত ছাত লেগে গেলে, জামা কাপড়ে ঘষা লাগলে একটু অসুবিধা, ব্যাস, আর কিছুই না। তো সেই নিয়েই এত বছর পর আমি গতকাল ডাক্তারখানায় গিয়েছিলাম।
তো উনি যেটা দেখে যেটা বললেন, আমি তো পুরো শিওর ছিলাম গেলেই বলবে টেস্ট করো, অপারেশন করো, সার্জারি করো, ওটা কাটতে হবে। কিন্তু তো ওই ডাক্তারবাবু উল্টো বললেন এটা কোনো এলোপ্যাথিতে কোনো রকম ট্রিটমেন্ট নেই, এটা একটা মানে কি একটা রোগের নাম বললেন। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আগে রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে আজকে ভাত করেছি, এখানে উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আর এদিকে করেছি পেঁপে সেদ্ধ। পেঁপে সেদ্ধটা ডালের মধ্যেই দিয়েছিলাম, ওই জন্য ওরকম হয়েছে। টমেটোর ডাল করেছি, আর এদিকে করেছি টমেটো আর কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। ব্যাস, এই হচ্ছে আজকে রান্না বান্না। খাওয়া দাওয়ার পর ভিডিও এডিট করে আপলোড করেছি। তাতান এখন যাচ্ছে পড়তে। তো যেটা বলছিলাম, ডাক্তারবাবু বললেন এর কোনো চিকিৎসা নেই, এটা এইভাবেই যতদিন বেঁচে থাকবেন আপনাকে সাথে করে এটা নিয়ে চলতে হবে। তবে হ্যাঁ, একটা কি ইঞ্জেকশন দেওয়ার কথা বললেন, তবে ওই ইঞ্জেকশনটা দিলে ওটা কমবে ঠিকই, কিন্তু আবার হবে, প্লাস ইনফেকশন হওয়ারও ভয়ও আছে। ওনার ডাক্তারবাবুর নিজের ছোট কাকুরি নাকি এই সমস্যা আছে, উনি নাকি ভেলোরে গিয়ে কাটিয়ে নিয়ে এসেছেন, আবার হয়েছে। কাজে এটা নাকি একটা জেনেটিক স্কিন ডিজিজ, এটা কোনো মানে সমাধান নেই। তো এটা ভেবে ভাবলাম যাক ঠিক আছে, অন্তত অপারেশনের ভয়টা তো মিটলো। আর এটা একটা স্কিন ডিজিজ, এটা কোনো ভবিষ্যতে আর কোনো নেগেটিভ কোনো ভয়ের কোনো ব্যাপার অন্তত নেই, এটা নিয়েই আমাকে চলতে হবে। যাই হোক, এই জন্যই বলেছিলাম যে একটু টেনশন ফ্রি হলাম, কিন্তু কিছু করার নেই। জানি না ওটা দিন দিন কত বাড়বে, কতটা পরিমাণ বাড়বে, শেষে আমাদের কি করতে হবে আমি জানি না। তো এখন আপাতত ওটা স্থগিত থাক, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার। তো এখন তাতান বেরিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে। না, রাতের রান্নাবান্না নয়, কিন্তু আজকে একটা দারুণ জিনিস বানানোর চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি হয়। তো আমি এখানে হাফ কাপের মতো টক দই নিয়েছি, আর 1 কাপের থেকে অল্প একটু সাদা তেল নিয়ে দুটোকে মিক্সড করলাম। এইবার আমি এই বাটিতে তোমরা দেখতেই পেলে পাটালি গুড় নিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু জল দিয়ে গুড়টাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর না আমি এখন ছেঁকে নেব, কারণ দেখবে গুড় পাটালি গুড় তো দেখলাম মাঝে মাঝে একটু একটু দলা দলা পেকেছিল, তারপর দেখবে অনেক সময় গুড়ে কালো কালো টাইপের একটু নোংরা থাকে। তার জন্য ভাবলাম একটু ছেঁকে নিই, তাহলে নোংরাটাও পড়বে না, আর যদিও বা লাস্টের দিকে একটু দলা পেকে থাকে সেটাও সুন্দরভাবে স্মুথ পেস্ট হয়ে বেরোবে। তো তাই জন্য ছেঁকে নিলাম। তো সুন্দর ছাকা হয়ে গেছে। এইবার যেটা করব এর মধ্যে আচ্ছা দাঁড়াও, এইটুকু কালো নোংরা দেখেছো তো, আমি বললাম না গুড়ে কালো নোংরা থাকে, শেষে দেখলাম অল্প একটু কালো নোংরা বেরিয়েছে। তো এবার গুড়, টক দই আর সাদা তেল যে মিশিয়েছিলাম, দেখো সুন্দরভাবে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর যেটা দেব, এর মধ্যে আমি 1 কাপ প্রথমে ময়দা দিয়ে দিলাম। আমি 2 কাপ ময়দাতেই করব, কারণ ওখানে টক দই, তেল আর গুড়ের পরিমাণটা বেশি হয়েছে, তো কাজেই 1 কাপ ময়দাতে হবে না, পাতলা হয়ে যাবে, 2 কাপই লাগবে। তো প্রথমে 1 কাপ ময়দাটা ভালো করে চেলে নিলাম, তারপরে আর 1 কাপ ময়দা দিয়ে 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং সোডা একসাথে দিয়ে ভালো করে চেলে নিলাম। এখানেই সামান্য একটু নুন দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার না মনে ছিল না, তাই জন্য নুনটা আমি পরে দেব। তো চলো এবার ভালো করে মিক্সড করে নিই আমি। আর আমি ভেবেছিলাম হয়তো শুকনো হয়ে যাবে, পরে আবার দুধ দিতে লাগবে, কিন্তু দেখলাম না, একদম পারফেক্ট হয়েছে। তো এই সামান্য একটু নুন দিয়ে এবার ভালো করে ব্যাটারটা রেডি করলাম। রেডি করতে গিয়ে দেখলাম একদম পারফেক্ট ব্যাটার হয়েছে, কোনো রকম দুধ লাগেনি, কিছু লাগেনি। তো ওদিকে রেডি হয়ে গেছে। এবার যেটাতে আমি কেক বানাবো সেটা নামিয়ে নিই। আর আমি তো তোমরা জানোই এই ইডলি কুকারটাতে কেক বানাই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এই ইডলি কুকারটার ব্যাপারে। আমি এটা অনেক বছর আগে লোকাল একটা দোকান থেকে কিনেছিলাম ইডলি বানানোর জন্য, সিলভারের জিনিসে না ভালো হয়। তো এখন তো এটা মাল্টিপারপাসে আমার কাজে লাগে, সবকিছুই করি, মোমো থেকে শুরু করে ইডলি, এমনকি কেকও বানাই, খুব সুন্দর কেক বেক হয় এটাতে। তো ওদিকে নামিয়ে নিলাম। ইডলি কুকারটাতে অল্প একটু নুন দিয়ে বসিয়ে দিলাম গরম হতে, প্রিহিট হতে। আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প একটা বাটার পেপার দিয়ে সাদা তেল মাখিয়ে নিলাম। বাটার পেপারটা এরকম বাটির আকারে কেটে নিলাম। দেখলাম এই লাভ সাইনের বাটিটাতে করলেই দেখতে ভালো লাগবে, কিন্তু পরে বুঝলাম, কেক বানানোর পরে মনে হলো না, এই বাটিটা না নিয়ে একটা গোল বাটি ছিল, ওটা সাইজে একটু বড় ছিল, ওই বাটিটা নিলে ভালো হতো। তো কেন মনে হচ্ছে সেটা তোমরা পরে দেখলেই জানতে পারবে। তো চলো, এদিকে বাটিটা রেডি করে নিয়েছি, আর এদিকে কেক রেডি। আজকে বানাচ্ছি আমি গুড়ের কেক, কোনো দিন বানাইনি। সব রকম কেক বানানোই ট্রাই করেছি, কিন্তু গুড় দিয়ে যে কেক হয় সেটা আমার মাথায় আসেনি। হঠাৎই মনে হলো শান্তিনিকেতন থেকে না অনেকটা পাটালি গুড় নিয়ে এসছি, ইন্দ্র প্রায় 10 কেজি গুড় এনেছি জানো তো। তো ধরলাম না, তাহলে গুড় দিয়ে একটু কেক বানানো যাক। তো প্রথমে না আমি ড্রাই ফ্রুটস কোনো অ্যাড করিনি, ব্যাটারের মধ্যেও কাজু, বাদাম, কিশমিশ, আমন্ড সব ড্রাই ফ্রুটস অ্যাড করা যেত,
কিন্তু আমি তখন আর দেইনি, আমি এই কেকের ওপর দিয়েই একটু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে। আর কাজু বাদামগুলোকে গোটা গোটা দেইনি, আমি একটু ছোটো ছোটো করে কেটে টুকরো টুকরো করে দিচ্ছি যাতে পুরো কেকটার মধ্যে ছড়ানো যায়। তো চলো, এদিকে আমার রেডি। আর এদিকে তো বললামই নুন দিয়ে বসিয়ে গরম করতে দিয়েছিলাম। এই নুনটা আমি বরাবর রেখে দিই, কেক হয়ে গেলে নুনটা ঠান্ডা হয়ে গেলে আবার একটা বাটিতে প্যাকেটে ভরে রেখে দেবো, আবার যখন কেক বানাবো তখন আবার নামাবো। তো এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে চাপা দিয়ে রেখে দিলাম, প্রায় 40-45 মিনিটের মতো হবে। তো এই পাশের গ্যাসে নিয়ে এসে গ্যাসটা কমিয়ে দিয়ে রাতের রান্নাবান্নাও বসিয়ে দিলাম। আজকে রাতে সিম্পল মেনু হবে, পেঁয়াজকলি আলু ভাজা আর হবে রুটি। আর ইন্দ্র গুড় দিয়ে দুধ দিয়ে রুটি খাবে। আর এই দেখো 45 মিনিট পর বার করলাম, বার করে তো আমার মাথায় হাত, বাটিটা একদমই ছোট হয়ে গেছে, কেকটা ফুলে ফেপে একদম চতুর্দিক থেকে পড়ে গিয়ে কি অবস্থা। তো ওই যে বললাম না একটু বড় বাটি নিলে ভালো হতো, আমার যে গোল একটা বাটি ছিল ওটা সাইজে মনে হয় একটু বড়, ওটাতে করলে মনে হয় এই ব্যাপারটা হতো না। যেহেতু এই বাটিটা নিয়েছি তো একদম কেকটা বেশ ভালো হয়েছে, কোনো প্রবলেম হয়নি, কিন্তু বাটিটা ছোট হয়ে গেছে আর ব্যাটারটা বেশি হয়ে গেছে, যার জন্য ফুলে ও আর জায়গা পায়নি, চতুর্দিক থেকে পড়ে গেছে। তো যাই হোক, কেকটা ওদিকে হয়ে গেছে, দেখলাম নামিয়ে রেখে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। ততক্ষণে ভাবলাম না রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই, এমনিতেও এখন এত রাতে আর কেক খাবো না, আর কেকটা গরম গরম তো নামানোও যাবে না, তার থেকে থাক। তবে একটু টেনশন করছিলাম যে কেকটা এরকম হলো, কেমন হবে কি জানি, গুড়ের কেক এই প্রথম বানালাম। তবে জানো তো কেকটা যখন বেক হচ্ছিল না, আমি রান্নাবান্না করছিলাম, ইন্দ্র একটু মার ঘরে গেছিলো, ও ওপরে এসে বলছে কি সুন্দর গুড়ের গন্ধে মোমো করছে সারা ঘর, খুব সুন্দর একটা গুড়ের গন্ধ বেরিয়েছিল। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কেকটাও ঠান্ডা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তো জায়গা না পাওয়াতে কেকটা উপচে তো পড়েছে ঠিকই, কিন্তু এমনি দেখো একদম ঠিকই ঠাকই হয়েছে, কোনো প্রবলেম হয়নি। তো যদি শুধু ব্যাটারটা একটু কম হতো, কিংবা ব্যাটার যা আছে ঠিকই আছে, বাটিটা একটু বড় হলে তাহলে এই সমস্যাটা হতো না। তো চলো, এই যে এরকম হয়েছে কেকটা। তো ফুলে উঠেছে সেহেতু কাজু বাদামগুলো পুরো ঢাকা পড়ে গেছে। তো চলো, এখন তো আর খাবো না, ওরা শুয়েও পড়েছে, জাস্ট আমি একটা জিনিস বানালাম একটু টেস্ট করবো না, তার জন্য একটা টুকরো কেটে মুখে দিয়ে দেখলাম, বেশ ভালো হয়েছে, গুড়ের একটা ফ্লেভার বেরোচ্ছে। আর আমি কিন্তু কোনো রকম এসেন্স ইউজ করিনি, যেহেতু গুড় দিয়েছি, গুড়ের গন্ধটা ভালো লাগবে তাই জন্য।